শুভ সকাল। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি প্রশান্ত কুমার বাছার, প্রভাষক বাংলা, সিতারা মহিলা ডিগ্রি কলেজ, তারাপথ। আজকে তোমাদের আমি একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে একটি গল্প পড়াবো। তোমাদের বলতে হবে কোন গল্পটি আমি তোমাদের পড়াবো। আমার আসামে যাবে জীবনের সন্ধ্যা, দিবসের আলো যাবে ক্রম হয়ে ঘোর, কানেতে বসিবে না পৃথিবীর শোর, মোর পাশে পড়ো তুমি হে রজনীগন্ধা। মৃত্যুর পরও রজনীগন্ধাকে পড়তে বলেছেন লেখক। পৃথিবীর রং যখন নেমে যায়, মৃত্যু যখন দুয়ারে এসে হাজির হয়, হাতছানি দেয়, তখন মানুষ সৌন্দর্য করতে পারে না। ঠিক এমনই এক কোমল, মধুর, সুন্দর নারীর নাম বিলাসী, যে অকালে অনন্ত ব্যথা হৃদয় নিয়ে জাতি, ধর্ম, বর্ণের বৈষম্যের রসানলে পড়ে তার জীবন অবসান, যে সেবা দিয়ে, যে মানবী থেকে দেবীতে পরিণত হয়েছিল, যে ভালোবাসা দিয়ে মৃত্যুকে, যে ভালোবাসা দিয়ে মৃত্যুর পর থেকে মৃত পথযাত্রী মৃত্যুঞ্জয়কে বাঁচিয়েছে, সেই আজ ফোটা করি যে ফুটতে যেও ফুটতে পারল না, তাকে অকালে অনন্ত ব্যথাভরা হৃদয় নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হবে, আত্মহত্যার পথ বেছে নিতে হবে। সে হচ্ছে এক নারী। হ্যাঁ, আমি বিলাসী এই নারীর কথাই বলছি। তাহলে নিশ্চয় বুঝতে পারছ, বিলাসী কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আমি এই বিলাসী নারীর কথাই বলছি। শরৎচন্দ্রের অপার রহস্যের অধিকারী, প্রবল আকাঙ্ক্ষার রূপায়ণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর খ্যাতির শিল্পী, অর্থাৎ নারীর হৃদয়ের এই অপার রহস্য, প্রবল আকাঙ্ক্ষা, এই অপার রহস্য প্রবল আকাঙ্ক্ষার রূপায়ণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমর খ্যাতির শিল্পী। অবশ্যই এর পূর্বে 19 শতকীয় রেনেসাঁর নারীর প্রেরণা নিয়ে মহিমা লাভ করেছে। বঙ্কিম, মাইকেল মধুসূদন এদের রচনায় নারীর অবস্থান সমুন্নত, সম্ভ্রম উদ্রেককারী। তবুও শরৎচন্দ্রের মতো এমন মমতা দিয়ে, দরদ দিয়ে কেউ নারীকে লেখেননি। শরৎচন্দ্রের প্রত্যেকটা রচনায় বলা যায় সমাজে যারা উপেক্ষিত যে নারী, তাদের কথাই কিন্তু তিনি তুলে ধরেছেন, এবং যারা সুস্থ জীবন বহির্ভূত, তাদের কথাই তুলে ধরেছেন। ঠিক এমনই এক নারী হচ্ছে বিলাসী। এ গল্পে তিনি ফুটিয়ে তুলেছেন এই রক্ষণশীল সমাজ ব্যবস্থার কথা, কুসংস্কারের কথা, বর্ণবৈষম্যের কথা, প্রেম, ভালোবাসা, হৃদয় ব্যক্তির কথা, মানবিক গুণাবলীর কথা, এগুলো কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরেছে। নিচে যারা প্রথম ক্লাস দেখেছ, যারা বই পড়েছ, বিলাসী গল্পটি পড়েছ, তাদের জন্য সহজ। যারা আজকে এই প্রথম ক্লাস জানতে পারি, যারা আজই প্রথম এটি দেখছো, এই দ্বিতীয় ক্লাস দেখছো, তাদের জন্য একটু কষ্ট। তাদের জন্য বলবো, তারা অবশ্যই বাড়িতে বইটি পড়ে নেবে, অথবা আমার প্রথম ভিডিও ক্লাসটি দেখবে। আমি বলে থাকি যে বাংলা থেকে কিন্তু তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আসতে পারে, থাকে, চাকরি পরীক্ষার প্রশ্ন থাকে, এই জন্য ভালো করে কিন্তু পড়তে হয়। এই জন্য এখন আমি লেখক পরিচিতি বলবো না, শিখন ফলো আজকে পড়াবো না এই ক্লাসে, আগের ক্লাসে আমি করিয়েছি। শুধু এই ক্লাসে আমি কয়েকটি প্রশ্নের ব্যাখ্যা, অর্থাৎ দুটি প্রশ্ন আমি লিখে রেখেছি, লক্ষ্য করো পড়ে। একটি হচ্ছে অন্নপা বাপরে ব্যাখ্যা করো। অন্নপা বাপরে ব্যাখ্যা করো, এটি তোমরা দেখেছ, বইয়ের মধ্যে রয়েছে, তোমরা পড়েছ অনেকেই। আরেকটি হচ্ছে আমি আজও লজ্জায় মরিয়া যাই, ব্যাখ্যা করো। তাহলে
আগে কিন্তু জানতে হবে যে বিলাসী গল্পের মধ্যে কী আছে, বিলাসী গল্পটা কিসের উপরে লেখা, এটি কিন্তু আগে জানতে হবে। তা না হলে কিন্তু দ্বিতীয় ক্লাসটি দেখে সে উপলব্ধি করতে পারবে না। রক্ষণশীল তৎকালীন সময়ে রক্ষণশীল সমাজ ব্যবস্থা, এই রক্ষণশীলতার কারণে দুটি হৃদয়ের মৃত্যু ঘটল। উঁচু নিচুর মধ্যে অর্থাৎ বর্ণ বৈষম্য ছিল। তোমরা জানো গল্পের মধ্যে রয়েছে বিলাসী সাপুরের মেয়ে, উত্তরাধিকার সূত্রে সাপুরে হলেও তার প্রেমের সৌন্দর্য রয়েছে, তার ভোরের বিশুদ্ধ বায়ু রয়েছে তার মনের মধ্যে। এই ভালোবাসা, এই বিশুদ্ধতায় সে কিন্তু মৃত্যুঞ্জয়কে জয় করেছে। নিশ্চয়ই জানো যারা পড়েছে যে মৃত্যুঞ্জয় অসুস্থ হলে সেবা দিয়ে তাকে সুস্থ করে তুলেছে, সারা রাজ্য তাকে সুস্থ করে তুলেছে। এ পর্যায়ে একসময় তারা বিয়ে করল, মৃত্যুঞ্জয় সব কিছু ত্যাগ করে বিলাসীর সাথে ঘর সাপুরে জীবন বেছে নিল। এরপরে সাপের কামড়েই কিন্তু মৃত্যুঞ্জয়ের মৃত্যু হল। পরবর্তী পর্যায়ে বিলাসী এই মৃত্যুকে সহ্য করতে না পেরে নিজেই কিন্তু আত্মহত্যা করল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এভাবেই কিন্তু পরিসমাপ্তি ঘটিয়েছে। এটি জানতে হবে, এটি মনে রাখতে হবে। তো আসি আমাদের ব্যাখ্যায়। এটি বলছিলাম অন্নপাপ পাপের ব্যাখ্যা করো। অন্নপাপ কি, অন্নপাপ বলতে কি বোঝানো হয়েছে? তোমরা যারা পড়েছো তারা অবশ্যই বলতে পারবে, আগের ক্লাস যারা শিক্ষকদের জন্য সহজ। অন্নপাপ, অন্ন ভাত, অপরের হাতে ভাত। অপর বলতে নিচু জাতের বা নিচু শ্রেণীর মানুষের হাতের ভাত গ্রহণ করা যাবে না, খাওয়া যাবে না, এমন একটি রক্ষণশীল সমাজ ব্যবস্থা ছিল, এমন একটি কুসংস্কার পূর্ণ সমাজ ব্যবস্থা ছিল। এই বিলাসী গল্পের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তুলে ধরেছেন। মৃত্যুঞ্জয়কে সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন, তাকে রান্না করে খাওয়াইছেন, বাঁচিয়ে তুলেছেন। এই খাবার খাওয়া, এই বিলাসীর হাতের ভাত খাওয়া, এটাই হচ্ছে অন্নপাপ, তৎকালীন সমাজের দৃষ্টিতে অন্নপাপ। এই জন্য এই বিলাসীকে, মৃত্যুঞ্জয়কে কিন্তু তারা তিরস্কার করছে। এমনকি তোমরা যারা গল্পটি পড়েছো তারা জানো যে শেষ পর্যন্ত যখন মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলো সাপের কামড়ে, তখন বলেছে পাপের ফলে তার মৃত্যু হয়েছে, অন্য পাপের কারণে তার মৃত্যুটি হয়েছে। এভাবে কিন্তু ওই সমাজের মানুষেরা প্রসার করে বেরিয়েছে। তাহলে অন্য পাপ পাপে, অর্থাৎ মৃত্যুঞ্জয় অসুস্থ হলে সারা রাত জেগে জেগে কোনো সমাজের কথা না ভেবে, কোনো প্রতিবেশীর কথা না চিন্তা না করে বিলাসী তার পাশে থেকে সেবা দিয়ে তাকে বাঁচিয়ে তুলেছে। এই বাঁচিয়ে তুলে তাকে খাবার খাইয়েছেন। এই খাবার খাওয়াটাই হচ্ছে অন্নপাপ, এটি কিন্তু বলা হয়েছে। আরেকটি ব্যাখ্যা দেখো, আরেকটি রয়েছে প্রশ্ন, আমি আজও লজ্জায় মরিয়া যাই, ব্যাখ্যা করো। এই আমিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়েছে। আমি আজও লজ্জায় মরিয়া যাই, আজও লজ্জায় মরিয়া যায় বলতে কি বোঝানো হয়েছে? নিশ্চয়ই জানো, ওই মৃত্যুঞ্জয়ের অসুস্থতা, সাপুরের মেয়ে মৃত্যুঞ্জয়, মালোপাড়ার এক বুড়ো সাপুরের মেয়ে মৃত্যুঞ্জয়, যে এই সাপুরে গিরি করে জীবিকা নির্বাহ করত। এক পর্যায়ে মৃত্যুঞ্জয় অসুস্থ হলে তাকে একটি পোড়ো বাড়িতে, থাকা জায়গায় পোড়ো বাড়িতে রেখে সেখানে তাকে সেবা দিয়ে তাকে সুস্থ করে তোলে। তো এই সেবা দিয়ে সুস্থ করতে থাকে। গভীর রাত্রে মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসী যখন রুটি তৈরি করতে থাকে, এ পর্যায়ে এক দল গ্রামবাসী ওই বাড়িতে আসে। একদল গ্রামবাসী আসে, তখন বিলাসী কিন্তু রুটি তৈরিতে ব্যস্ত ছিল। তখন কোনো কথা না শোনা বিলাসীকে টেনে হিঁচড়ে, কেউ হাত ধরে, কেউ চুল ধরে, কেউ কান ধরে টেনে হিঁচড়ে তাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মানবতায় আঘাত দিয়েছে।
শুরুতে আমি বলেছি যে এই গল্পে ব্যক্তি জীবনের ছায়াপাত করেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তি জীবন ছায়াপাত করেছে। অর্থাৎ এখানে নেড়া গল্পকার নিজেই তার জীবনে, ব্যক্তি জীবনের যে ছায়াপাত সেটি এখানে এই বিলাসী গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। যখন বিলাসীকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, ওই রক্ষণশীল সমাজ এতটুকু ভাবেনি যে একজন অসুস্থ মানুষ যে নিজের অসহায়ের কথা চিন্তা না করে, নিজের অসুস্থতার কথা চিন্তা না করে অপরের জন্য জীবন উৎসর্গ করছে, নিজের সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে অপরকে ভালোবাসা সুস্থ করে তুলছে, তাকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে, ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, এটি দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই ব্যথিত, নিজে লজ্জা অনুভব করেছেন। তার মনে হয়েছে মানবতায় আঘাত হেনেছে। এটি লেখক নিজে বলতেছেন, আমি আজও লজ্জায় রইয়া যাই। এ প্রসঙ্গে এই কথাটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন। তাহলে যদিও আগের ক্লাসে আমি লেখক পরিস্থিতি বলেছি, তারপরও আজকে এই ক্লাসে কয়েকটি কথা বলে রাখি যেগুলো পরীক্ষাতে সম্ভাবনা থাকে বেশি। লক্ষ্য করো, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এটা রয়েছে জন্ম মৃত্যু সাল রয়েছে, তারিখ রয়েছে, পিতামাতার নাম রয়েছে, শিক্ষা জীবন, কর্মজীবন। দেখো প্রথমে 1903 প্রাণী সাহিত্য যোগদান, এরপরে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ, সাহিত্যকর্ম। যে জায়গাটা আমি বলার জন্য এই লেখক পরিস্থিতির জায়গায় এলাম, যদিও পূর্বের ক্লাসে লেখক পরিস্থিতিটা বিস্তারিতভাবে বলেছিলাম, আর এই ক্লাসে আমি বিস্তারিত বলছি না, আমি শুধু এই সাহিত্যকর্মের জায়গাটা বলছি। এখান থেকে পরীক্ষাতে কিন্তু আসে। তোমাদের বইতে রয়েছে উপন্যাস, উপন্যাস রয়েছে, অনেকগুলো উপন্যাস কিন্তু বইয়ের মধ্যে রয়েছে, সেগুলো সবই পড়বে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাসের আমি নাম লিখেছি। শ্রীকান্ত লেখেন পরিণীতা, বিরাজপুর, এই উল্লেখযোগ্য কয়েকটি লিখেছি আমি, তোমরা কিন্তু আরও পড়বে। এরপরে গল্প দেখো, বড়দিদি, মেজদিদি, রামের সুমন, আর বিলাসিতা, এটিও গল্প, এটিও মনে রেখো, এটিও শরৎচন্দ্র। আচ্ছা, এরপরে নাটক দেখো, ষোড়শী, রমা ইত্যাদি নাটক, প্রবন্ধ, নারীর মূল্য ইত্যাদি, মৃত্যু এই 16 জানুয়ারি 1938। তাহলে যেটি বলছিলাম সেটি হচ্ছে শ্রীকান্ত পরীক্ষাতে আসে। শ্রীকান্ত কাল লেখা, চরিত্রহীন, পরিণীতা, বিরাজপুর, বড় দিদিগুলো আসে, ষোড়শীতা আর নারীর মূল্য, এটি তার, এবং এটি প্রবন্ধ, উপন্যাস, নাটক না গল্প, এভাবে কিন্তু আসে। এটি মনে রেখো। এটি মনে রাখার জন্য বিভিন্ন পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি বাকরির জন্য পরীক্ষা, তোমাদের একাডেমিক পরীক্ষা তো রয়েছে, এখানে বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে, জ্ঞানমূলক অংশের প্রশ্ন রয়েছে, সেই জায়গায় তো এটা মনে রাখতে হবে। আর রয়েছে, আর যেগুলো বললাম যে তৎকালীন রক্ষণশীল সমাজ ব্যবস্থা, এই রক্ষণশীলতার কথা মনে রাখবে। এবং এই রক্ষণশীল সমাজ ব্যবস্থায় যে কুসংস্কার ছিল সেটি, বর্ণবৈষম্য ছিল সেটি, বর্ণবৈষম্য রয়েছিল, বর্ণবৈষম্য অর্থাৎ উঁচু নিচু শ্রেণীর মধ্যে একটি ভেদাভেদ ছিল, সেই বিষয়টি কিন্তু এর মধ্যে রয়েছে, এটি মনে রাখতে হবে। এছাড়া তো আমরা বলেছিলাম যে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে যাকে সুস্থ করে তুলেছে, যে প্রেমের মধ্যে কোনো জোয়ার ভাটা নেই, কোনো উত্থান পতন নেই, তার মধ্যে সম্পূর্ণ যে ভালোবাসাগুলো রয়েছে সে ভালোবাসা দিয়েই কিন্তু মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুলেছিল। তাই তো প্রত্যয় কণ্ঠে ধ্বনিত হয়েছিল বারবার। কী ধ্বনিত হয়েছিল? যে পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আছো আমি আছি। হ্যাঁ, আমি আগের ক্লাসেও কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কয়েকটি চরণের কথা কিন্তু বলেছি, এই ক্লাসও বলব। কেন বললাম? যে নিজের জীবনের কথা না ভেবে, নিজের জীবনকে পরোয়া না করে, নিজের অসহায়ের কথা চিন্তা না করে যে অপরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, সেই তো দেবী। বিলাসী গল্পে বিলাসী কিন্তু মানবী থেকে দেবীতে পরিণত হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসীকে দেবীতে পরিণত করেছেন। কেন করেছেন? সেবা দিয়ে, পৃথিবীতে, বাস্তবতায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেটি দেখেছেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় এরকম অনেক নারী রয়েছে। তার এই গল্পটির মধ্যে
নানা দিক কিন্তু ফুটে উঠেছে। নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পেরেছো। শুধু একটি মাত্র দিক কিন্তু নয়, নানা দিক কিন্তু ফুটে উঠেছে। দেখো, একদিকে রক্ষণশীল সমাজ ব্যবস্থা, আর একদিকে হচ্ছে প্রেম ভালোবাসা, একদিকে অন্য পাপের দোষে যাদেরকে ধিক্কার দিয়েছে, বিতাড়িত করেছে, তারা কিন্তু সেই অন্য পাপের ভয় কিন্তু করেনি, নিজের জীবনের কিন্তু পরোয়া করেনি, নিজের সমাজের ভয় কিন্তু করেনি। সমাজের ভয় না করে, নিজের অসহায়তার কথা চিন্তা না করে, অপরের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এই জন্য বলা হচ্ছে যে নারী হৃদয়ের কোমলতম সুন্দরতম হৃদয়গুলোই কিন্তু বিলাসের মধ্যে ঢুকেছে। সেই সুন্দরতম কোমলতম হৃদয়ের বৃত্তিগুলোর কারণেই কিন্তু বিলাসী মানবী থেকে দেবীতে পরিণত হয়েছে। এটি নিশ্চয়ই তোমরা জানো। এটাও জানো যে গল্পের শেষে কিন্তু ধ্বনিত হয়েছে। কি ধ্বনিত হয়েছে? বিলাসী একটি ত্যাগের নাম, বিলাসী একটি বন্ধনের নাম, মমতার নাম, বিলাসী একটি আত্মহননকারী কবিতার নাম। এটি নিশ্চয়ই তোমরা গল্পের শেষে অর্থাৎ বুঝতে পেরেছো, গল্পটি পড়ে বুঝতে পেরেছো। আর কি বুঝতে পেরেছো? বিলাসী একটি উচ্ছ্বসিত হৃদয়ের উষ্ণ ভালোবাসা। ও নারী, শ্রেষ্ঠ তুমি অপরিস। গোলাপে গঠিত যেন ভিতর বাহির, মাঝে মাঝে সবিস্ময়টাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। গোলাপের সাথে তুলনা করেছে নারী। কেন? গোলাপের যে সৌন্দর্য, গোলাপের যে কমলতা, এটি যেন নারীর মধ্যে রয়েছে। সেই সৌন্দর্য, সেই কমলতা দিয়েই কিন্তু বিলাসী মৃত্যুঞ্জয়কে ভালোবেসে বিয়ে করেছে এবং মৃত্যুঞ্জয়কে মৃত্যুর কোল থেকে বাঁচিয়ে তুলেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই হৃদয় বৃত্তির দিকগুলোই কিন্তু তুলে ধরেছেন। শুধু রক্ষণশীলতা বিষয়টি তুলে ধরেছেন তা নয়, এই মানবিক দিকগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। তৎকালীন সমাজ ব্যবস্থা যে বর্ণ বৈষম্য ছিল, হৃদয় ভালোবাসার যে কোনো মূল্য ছিল না, এটিও কিন্তু তিনি তুলে ধরেছেন। তাছাড়া এই গল্পের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, এই গল্পের মধ্যে সমাজ সংস্কার, সমাজ ব্যবস্থার যে কুসংস্কারতা রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে একটি সুন্দর সমাজের স্বপ্নও কিন্তু তিনি দেখেছেন। সে বিষয়কে কিন্তু গল্পের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছে। এই জন্য বলা হচ্ছে যে নারী হৃদয়ের অপার রহস্য উন্মোচনে, প্রবল আকাঙ্ক্ষার রূপায়ণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যত শিল্পী রয়েছে তার মধ্যে অমর খ্যাতির অধিকারী, অমর খ্যাতির শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সমাজের বড় একটি অংশ উপেক্ষিত, কারণ নারী উপেক্ষিত অংশ, তা উপেক্ষিত সমাজে যারা, তা বেশিরভাগই হচ্ছে নারী। এই উপেক্ষিত অংশের মধ্যে তারাই সবচেয়ে বেশি উপেক্ষিত, যারা সমাজের বৃত্ত বহির্ভূত জীবনযাপন করে, অস্পৃশ্য এবং অগ্রহণযোগ্য। এদের পাশে দাঁড়িয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী সেই নারীর প্রতিচ্ছবি, বিলাসী সেই মানবতার প্রতিচ্ছবি, বিলাসী সেই মানবী থেকে দেবীতে পরিণত হওয়ার প্রতিচ্ছবি। এক নারীর নাম হচ্ছে বিলাসী। যে আধ ফোঁটা কুড়ি, একটু আগে বলছিলাম, আধ ফোঁটা কুড়ি পড়তে যেও করতে পারেনি, তার নাম হচ্ছে বিলাসী। যে কেবল পৃথিবীর রূপ আর গন্ধ স্পর্শের মধ্যে বাঁচতে চেয়েছিল এবং আলো ছড়িয়ে দিচ্ছিল ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে। ঠিক রক্ষণশীল কুসংস্কার সমাজ তারপরেই তার রক্ষণশীলতার কারণে, সমাজ ব্যবস্থার কারণে তাকেও কিন্তু ফিরে দিকে চলে যেতে হবে। সেটিও তার জীবন শুরু করে দিয়েছিল। সেটাও ভালোবাসার জন্য, যে ভালোবাসার প্রিয় মানুষটিকে যখন সে পৃথিবীতে ধরে রাখতে পারেনি, তখন নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো অধিকার আমার হাতে নেই। এই জন্য নিজেও পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী। এই কারণেই যত গল্প রয়েছে তার মধ্যে অন্যতম সেরা গল্প।
নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে দুটির ব্যাখ্যা আমি আলোচনা করলাম। এই ব্যাখ্যার পাশাপাশি আমি আরও অনেক আলোচনা করলাম গল্পটি সম্পর্কে। তোমার বাড়িতে পড়বে, অবশ্যই ভালো লাগবে, ভিডিওটি দেখবে, বারবার দেখবে, তাহলে আরও ভালো লাগবে, বুঝতে পারবে, সহজ হবে। এছাড়া শরৎচন্দ্র এই বিলাসী গল্পের পাশাপাশি অন্যান্য বইগুলো পড়ার চেষ্টা করবে, যে বইগুলো আমি লিখেছি চেষ্টা করবে, খুবই ভালো লাগবে। অসাধারণ অসাধারণ লেখা। যারা বই পড়ুয়া মানুষ, যারা বই প্রেমী মানুষ, তাদের কাছে শুনে দেখবে আমি যে বইয়ের নামগুলো লিখেছি এগুলো অসাধারণ কিনা, এগুলো পড়লে আনন্দ পাবে কিনা, এগুলো পড়লে অনেক জ্ঞান অর্জন করতে পারবে কিনা, অনেক জানতে পারবে কিনা, অবশ্যই পারবে। তাহলে বই বিকল্প কিন্তু বইয়ের বিকল্প অন্য কিছু নেই। যত পড়বে তত জানবে। শুধু বিলাসী পড়লে শরৎচন্দ্রকে জানা হবে। শরৎচন্দ্রের যে বিশাল একটা সাহিত্যের জীবন রয়েছে, সেই জগৎ রয়েছে, সেই জীবন জগৎ সম্পর্কে কিন্তু জানা যাবে না। এই জন্য শরৎচন্দ্রের অন্য লেখাগুলো পড়তে হবে, তাহলে জানতে পারবে, বুঝতে পারবে। সকলে ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। তার আগে বাড়ির কাজ, এই দুটি ব্যাখ্যা বাড়িতে লিখবে। আমি বলেছি, আলোচনা করেছি, তোমরা নিজের খাতায় লিখবে। খাতায় লেখার পরে ভিডিওটি দেখবে, বই আছে বই মিলাবে। এটি তোমাদের বাড়ির কাজ। আগামী ক্লাসে দেখা হবে অন্য আরেকটি গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকো। তবে আজ যাচ্ছে না কিন্তু আবার আসবো আগামী ক্লাসে। সবার জন্য রইল শুভ কামনা।